नमस्कार, जय हिंद, वंदे मातरम। सकल के स्वागत जेट पॉइंट ग्लोबाल यूट्यूब चैनेले। आज के आरेकटी गुरुत्वपूर्ण विषय निये आलोचना करब। मध्यप्राच्ये रणंगदेही दुटी देश इरान एवं इजराइल। इजराइल इरानेर उपरे आज 13 जून भोर 3टाय भयंकर हमला चालिয়েছে। তেহরান आशेपाशे विभिन्न जायगा विभिन्न सामरिक असामरिक घाटी मिसाइल प्लांट जेखाने लागानो छिलो इरानेर सेई समस्त जायगा जेखाने ड्रोन राखार व्यवस्था करेछिलो सेई समस्त जायगाते भयंकर हमला चालिয়েছে। के चालिয়েছে? इजराइल। इजराइलेर हमलार पिछने जे मूल कारण सेटा होच्छे जे इजराइल चाय ना जे इरान पारमाणविक समृद्ध देश होक। एटा इजराइल एर घोरतर बिरोधी। कारण इजराइल मने करे जे मध्यप्राच्ये टिके थाकते गेले तार थेके कोनो देश जेन शक्तिशाली ना हय। যদিও বিজ্ঞানে প্রযুক্তিতে ডিফেন্স প্রযুক্তিতে ইসরায়েল আশেপাশের যে সমস্ত দেশগুলো আছে তাদের থেকে বহু উন্নত। ইরান টেকনোলজিতে অবশ্যই ইসরায়েলের ধারে কাছে আসবে না। ইসরায়েল পৃথিবীর কয়েকটা যে বড় শক্তি ডিফেন্সের ক্ষেত্রে ইসরায়েল তার মধ্যে অন্যতম। তাহলে ইসরায়েল কেন হামলা করল ইরানের উপরে? ইরান যে কাজটা করতে যাচ্ছিল সেটা হচ্ছে ইরান ক্রমশ নিউক্লিয়ার এনরিচমেন্টের কাজ করে যাচ্ছিল। এই নিউক্লিয়ার এনরিচমেন্টটা কি? নিউক্লিয়ার এনরিচমেন্ট যেটা সেটা হচ্ছে যে পারমাণবিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। আর ইউরেনিয়াম সমৃদ্ধ হলে বা সমৃদ্ধকরণ করা হলে সেটা পারমাণবিক বোমা বানাতে সাহায্য করবে। এবং ইসরায়েলের কাছে খবর ছিল যে ইরান ইতিমধ্যে প্রায় 9 থেকে 12টি পারমাণবিক বোমা বানাতে সক্ষম বা বানাতে পারে। বিগত কয়েকদিন আগেই আমেরিকা এবং ইরানের সাথে এই যে পারমাণবিক যে পরিকল্পনা ইরানের সেই বিষয় নিয়ে কিন্তু একটা মিটিং ছিল বা আলোচনা ছিল। সেই আলোচনাটা কিন্তু ভেস্তে গেছে। আর তার কয়েকদিন পরেই ইসরায়েলের ইরানের উপর এই বিধ্বংসী হামলা। তো কোথায় কোথায় এই হামলাগুলো হয়েছে? হামলাগুলো যে সব জায়গায় হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন নিউক্লিয়ার প্ল্যান্টে ভয়ানক এবং বিধ্বংসী হামলা। এর মধ্যে হচ্ছে নাতাঞ্জ নিউক্লিয়ার সায়েন্স, সেখানে বিভিন্ন দিক থেকে হামলা করা হয়েছে। তাদের পাওয়ার প্ল্যান্টকে গুড়িয়ে দেওয়া হয়েছে যাতে ইরান আর কোনোভাবেই এই সমস্ত কার্যক্রম করতে না পারে। এবং আইডিএফ এর সূত্র থেকে আইডিএফ এর যে সেনাবাহিনী তারা বলেছে যে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে গেছি। ইরানকে অনেক এবার কাঠখড় পোড়াতে হবে নতুন করে গবেষণাগার তৈরি করতে গেলে। যদি ইরান বলছে আমরা আবার করব, কিন্তু এটা অনেক দীর্ঘ প্রক্রিয়া। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া যেটা সেটা অনেক দীর্ঘ প্রক্রিয়া। আর এইভাবে ইরানের বিভিন্ন শহরে বিভিন্ন প্ল্যান্টে হামলা চালানো হয়েছে। তাদের একটা পিরানা বলে একটা শহর আছে যেখানে আন্ডারগ্রাউন্ড মিসাইল আছে, প্রচুর মিসাইল। এবং ইরান সেটা গর্ব করে বলতো যে তাদের এই সিটি, যে সেই সিটিটা পিরানার সিটিটাই মিসাইল সিটি নামে পরিচিত। আন্ডারগ্রাউন্ড মিসাইল এবং প্রচুর সেখানে মিসাইল ছিল। ইসরায়েল কিন্তু সেই আন্ডারগ্রাউন্ড মিসাইলের যে গোদাম তাকেও একেবারে শেষ করে দিয়েছে। তাদের যেখানে ড্রোনের যে মোতায়েন করেছিল সেই সমস্ত ড্রোন ফ্যাক্টরিগুলোতেও হামলা চালিয়েছে।
তাদের বিভিন্ন ব্যালিস্টিক মিসাইল ফ্যাক্টরিগুলোতে হামলা চালিয়েছে, যদিও তাদের মূল কার্যক্রম কিন্তু ছিল নিউক্লিয়ার প্ল্যান্ট। মানে ইসরায়েল চায় কোনো মতেই ইরানকে পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে যেন সেই ইরান না আসতে পারে। তো ইরানের উপরে এই যে হামলা, সেই হামলাটা কিন্তু ইসরায়েল যেভাবে করেছে, মানে ইসরায়েলি ডিফেন্স ফোর্স আর মোসাদ, তাদের যে গোয়েন্দা, তারা কিন্তু একেবারে ইরানের ভেতরে মোসাদ কিন্তু রীতিমতো কি বলবো, মানে বিস্তার করে আছে, না হলে তাদের যে পিন পয়েন্ট অ্যাটাকগুলো সাকসেস হয় কি করে। এখন প্রশ্ন হলো যে ইসরায়েলের যে হামলা, দুটো দেশকে যদি ম্যাপে দেখবেন, দুটো কিন্তু পার্শ্ববর্তী দেশ নয়, দুটি পাশাপাশি দেশ নয়। সাধারণত পাশাপাশি দেশের মধ্যে বর্ডার বা সীমান্ত বিবাদ কিছু লেগে থাকে, কিন্তু ইরান আর ইসরায়েল দুটো পার্শ্ববর্তী দেশ না, তবুও কিন্তু একটা চরম শত্রু দেশ ইরান আর ইসরায়েল, একে অপরকে মনে করে, প্রতিপক্ষ মনে করে। এখন এই যে কোথায় কোথায় হামলা চালিয়েছে, তাহলে হামলা যেমন নিউক্লিয়ার প্ল্যান্টও হয়েছে, ব্যালিস্টিক মিসাইল যেখানে গ্রাউন্ড আন্ডারগ্রাউন্ড রাখা ছিল সে সমস্ত জায়গায় হয়েছে, বিভিন্ন ড্রোন ফ্যাক্টরিগুলোতে হয়েছে, আর সাথে হয়েছে কি IRGS, ইসলামিক রেভলিউশনারি গার্ড অ্যান্ড কর্পস। IRGS এর সদর দপ্তর তেহরানে, তার আশেপাশের বিভিন্ন এলাকায় হামলা চালানো হয়েছে। তাদের যে টপ কমান্ডার, তাদের টপ প্রায় 20 জন কমান্ডার, আর্মি চিফ, তাদের যে আর্মি চিফ, IRGS এর চিফ, আর্মি চিফ, এরকম প্রায় এয়ারফোর্স চিফ, সব মারা গেছে। মানে কল্পনা করুন, একটা দেশ যে ইরানের মতো দেশ যে লড়বে এখন, তার কোমরটা ভেঙে দেওয়া হয়েছে। একে তো তাদের যে গর্বের যে নিউক্লিয়ার প্ল্যান্ট ছিল সেখানে তাদের কোমর ভেঙে দেওয়া হয়েছে, দ্বিতীয়ত যে পিরানা শহরে যে ব্যালিস্টিক মিসাইল আন্ডারগ্রাউন্ড রাখা ছিল সেটা প্রচুর পরিমাণে ছিল, সেই শহরটাকেই মিসাইল সিটি নামে জানা যেত, সেগুলো একেবারে ধ্বংস করে দিয়েছে IDF। এবার মারা গেছে এই ইসরায়েলের টপ কমান্ডার যেমন প্রায় 20 জনের অধিক, তার মধ্যে নিউক্লিয়ার সায়েন্টিস্ট মারা গেছে। দুজন প্রমুখ কমান্ডারদের নাম দেখা যাক কারা কারা মারা গেছে। দুজন প্রমুখ কমান্ডার হচ্ছে IRGS এর কমান্ডার হোসেন সালামি আর চিফ অফ স্টাফ মোহাম্মদ বাঘেরি, দুজন আর্মি কমান্ডার। এরকম আরো প্রায় 20 জনের অধিক আর্মি কমান্ডার হামলা হয়েছে, মারা গেছে, যেটা ইরান ঘূর্ণাক্ষরে বুঝতেও পারেনি। আর মারা গেছে সায়েন্টিস্ট ফেরদৌন আব্বাসি, মোহাম্মদ মেহেদি তেহরানচি। এইভাবে ইরানের যে প্রভাবশালী দেশটাকে যারা বলতে পারেন, ইরানের সেই দেশটাকে যারা পারমাণবিক এলিমেন্ট যারা করতো, যারা সৈন্যবাহিনী পরিচালনা করবে, তাদেরকে একেবারে প্রথম হামলাতেই ইরান সরিয়ে দিল পথের কাটা। এবার ইরান কি থেমে থামবে? ইরান কি থেমে থাকবে? ইরানও থেমে থাকবে না। ইরান তার হামলার প্রতিশোধ কিন্তু নেবে। এবার ইতিমধ্যেই কিন্তু ইসরায়েল তার যে ডিফেন্স সিস্টেম, পৃথিবীর সব থেকে বেশি পরীক্ষিত ডিফেন্স সিস্টেম হচ্ছে ইসরায়েলের ডিফেন্স সিস্টেম, তো তারা নিজেদেরকে অ্যাক্টিভ করে রেখেছে। এখন ইরান তাদের কতটা ক্ষতি করতে পারবে সেটা দেখার। তবে হ্যাঁ, ইরানের উপরে চারদিক থেকে হামলা হওয়ার সম্ভাবনা আছে। যেমন ইরানের উপরে হামলা হলে, বা ইরান যখন হামলা করবে ইসরায়েলের উপরে, এখন গাজার দিক থেকে হামাসরাও ইরানের প্রক্সি হিসাবে হামাস কাজ করছে। অন্যদিকে লেবাননের হিজবুল্লাহ, অন্যদিকে ইয়েমেনের হুথি ও সিরিয়ার একটা গোষ্ঠী, তারাও কিন্তু একযোগে কিন্তু হামলা ইরানের উপর করতে পারে। হুথি তো ইতিমধ্যেই অনেকবার এর আগে হামলা করেছে, হুথি জঙ্গিরা। তো
এদিকে আমেরিকা বলেছে, ট্রাম্প বলেছে যে ইসরায়েল যে হামলাটা করেছে তাতে মার্কিনিরা নেই, মানে আমেরিকানরা নেই। কিন্তু আমেরিকা এই খবরটা জানতো, মানে ইসরায়েল আমেরিকাকে জানিয়ে হামলাটা করেছে। আবার ট্রাম্প এটাও বলেছে যে डील कर लो नहीं तो ईरान को बर्बाद कर दूंगा। ট্রাম্প বলেছে যে ডিল করে নাও, না হলে যে ইরান বেঁচে আছে, কিছু বেঁচে খেচে আছে, সেটাও কিন্তু আমরা শেষ করে দেবো। এরপরে যেটা হামলা হবে সেটা নাকি আরো বিধ্বংসী ও মারাত্মক হামলা হবে, ট্রাম্প বলেছে। এই পরিস্থিতিতে যা মনে হচ্ছে যুদ্ধ এক্সকেলেশন হওয়ার সম্ভাবনা প্রবল। কারণ রাশিয়ার ইউক্রেনের যে যুদ্ধ তাতে কিন্তু একটা প্রভাব তো পড়বে, যে কোনো যুদ্ধে প্রভাব পড়বে, কিন্তু রাশিয়ার ইউক্রেনের যুদ্ধে থেকে অনেক বেশি প্রভাব পড়বে ইসরায়েল আর ইরানের যুদ্ধে। দেখুন, বিশ্বজুড়ে তেলের সংকট দেখা দেবে, তেলের দাম 6 থেকে 7% বাড়বে। এতে বিভিন্ন দেশে কিন্তু পণ্যদ্রব্যেরও দাম বাড়বে। আর বৃহৎ শক্তিগুলো মধ্যপ্রাচ্যে একটা ইন্টারেস্ট আছে। এখন চীন, রাশিয়া তারা তো এই হামলাকে মেনে নেবে না। অন্যদিকে আমেরিকা বা ইউরোপের যে গোষ্ঠীগুলো আছে, ইসরায়েল, তারা কি করে এখন সেটা দেখার। বিশ্বজুড়ে এই যে বিভিন্ন ফ্রন্ট খুলে আছে, এদিকে বিভিন্ন জায়গায় ফ্রন্ট খুলে আছে, রাশিয়া ইউক্রেন চলছে, এদিকে ইসরায়েল ইরান শুরু হলো, অন্যদিকে আর্মেনিয়া, আজারবাইজান, তুর্কি, এই সমস্ত জায়গায় তো একটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে আছে। আমাদের ভারত পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ অলরেডি হয়ে গেছে, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ আছে, এমনি লাফালাফি করছে ওরা। তো এরকম পরিস্থিতিতে আগামীতে এরকম হবে না তো যে তৃতীয় বিশ্বযুদ্ধের স্ফুলিঙ্গ দেখা দিয়েছে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সাথে থাকবেন, দেখতে থাকবেন জেড পয়েন্ট গ্লোবাল।